एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम टू अ न्यू व्लग। तो आज के होच्छे नाम कीर्तनेर लास्ट डे एबं एटाई फार्स्ट व्लग होच्छे नाम कीर्तनेर, कारण आमी एकटा व्लगे तोमादेर तोमादेर साथे पुरोटा शेयर करब। मेन ब्यापार होच्छे आमादेर पाड़ाते जोदि सबथेके बड़ो अनुष्ठान किछु हय ताहले होच्छे एई अनुष्ठानटा, टाना एकटा सप्ताह धरे होच्छे एटा एबं आजके होच्छे लास्ट डे। किन्तु तोमादेरके आमी पुरोटा देखाबो कि हय ना हय। आमार सत्यि बोलते आमार फार्स्ट टाइम एटा एक्सपिरियेंस हलो। बियेर आगे कखनोई आमी माने ब्यापारगुलो देखिनी बा जानी ना कि हय ना हय। तो बियेर पर पुरोटा মানে যেমন কি বলবো এক্সাইটেডও ছিলাম, নার্ভাসও ছিলাম, সব কিছুই। তো আজকে হচ্ছে পরিক্রমা আছে, পরিক্রমায় বেরোবো বলে এখন সকাল 8:30 মতন বাজে। এখন রেডি হয়ে গেছি, স্নান ফান করে গুপি ড্রেস পরেছি বাই দ্য ওয়ে। আর এটা ফার্স্ট টাইম পরেছি, এর আগে কখনো পরিনি। সবাইকে না দেখতাম ভিডিওতে যে এত সুন্দর লাগতো, তো ইচ্ছা ছিল পরবো। যাক পাড়ার অনুষ্ঠানেই সেইটা পড়া হয়ে গেল, ইচ্ছাটা আর কি পূরণ হয়েছে। তো আর এখন হবে পরিক্রমা, সেই জন্য বেরোনো হবে। পরিক্রমাতেও আমি কখনো যাইনি, কোনো দিনও না। তো আজকেই ফার্স্ট টাইম যাবো আর কি সবার সাথে একসাথে। কি হয় তোমরাও যেরকম নতুন দেখছো আমার লাইফেও সবটাই নতুনই হয়েছে। তো চলো পরিক্রমায় তো বেরোবো, তার আগে তোমাদেরকে এটা শেয়ার করে দিই যে কি হয় অ্যাকচুয়ালি, কীরমভাবে কি হয় না হয়। চলো সেইটা আগে তোমরা দেখে নাও। আমার বিয়ে হয়ে আসা এখানে প্রায় 1 বছর হতে গেল, আর এর মাঝখানে আমি এত এই অনুষ্ঠান দেখেছি আমাদের পাড়ায়। তার মধ্যে সবথেকে বড় অনুষ্ঠান হচ্ছে এই নাম সংকীর্তন, যেটা টানা একটা সপ্তাহ ধরে হয়। চলো আগে তোমাদের প্যান্ডেলটা দেখাই, তারপরে বাকি কথায় আসছি। একটা অনুষ্ঠান বাড়িতে মানে ধরো একটা বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন বাড়ি হোক, যতটা সুন্দর করে সাজানো হয় একটা প্যান্ডেল, ঠিক সেই রকমই কিন্তু সুন্দর করে সাজানো হয় আমাদের এই প্যান্ডেল। অনুষ্ঠান বাড়িতে যেরকম গেটে লাইটিং দেওয়া হয়, আমাদের পুরো মেন রোড থেকে যতটা ভেতরে আসতে হয় সবটা জায়গা কিন্তু লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয়। এতদিনে মোটামুটি তোমরা অনেকেই জেনে গেছো যে আমি কোথায় থাকি। যারা জানো না তাদের জন্য আর একবার বলে দিই, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আমাদের বাড়ি। বললে বিশ্বাস করবে কিনা জানি না, সকালবেলা মানে ভোরবেলা ঠাকুর জাগানো হয় যেরকম কাঁসর ঘণ্টা বাজিয়ে, সেই আওয়াজ শুনতে শুনতে কিন্তু আমাদের মোটামুটি ঘুম ভাঙে বললেই চলে। এবং সারাদিন সন্ধ্যা বলো যাই বলো না কেন, এই কীর্তন আমাদের পাড়াতে কিন্তু হতেই থাকে। যেটা তোমরা হয়তো আমি যখন লাইভ করি তখনও হয়তো তোমরা বুঝতে পারতে। আমাকে এমন অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি কিসের আওয়াজ হচ্ছে। তখন আমি তোমাদের বলেছিলাম যে পাশেই গোপাল বাড়ি, সেখানেই কীর্তন হয়, সেইটারই আওয়াজ পাচ্ছ। যাই হোক, এত কথা কেন বললাম, কারণ দেখো বিয়ের আগের থেকে যারা তোমরা আমায় চেনো তারা হয়তো আমার ভ্লগগুলো দেখলে বুঝতে পেরেছিলে যে ঠাকুর দেবতা নিয়ে অতটাও বেশি চর্চা হয়তো আমার আগের বাড়িতে ছিল না। কিন্তু আমার বিয়ের পর এখানে আমার নিজের বাড়িতেই জগন্নাথ দেব আসে। রথের সময় আমাদের বাড়িটা হয় মাসির বাড়ি, এবং পরপর এরম কীর্তন মোটামুটি এইগুলোর মধ্যেই আমরা থাকি। আর সত্যি কথা বলতে এই একটা বছরে আগের থেকে ভগবানের সংস্পর্শে অনেকটাই আমি আসতে পেরেছি বলে আমার মনে হয়। কারণ এমন অনেক কিছুই আমি হয়তো আগে জানতাম না, সেগুলো এখন হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে সবার থেকে দেখছি, শিখছি, এবং সত্যি বলতে আমার খুব ভালোই লাগে। যাই হোক, চলো এবার বলি এই কীর্তনটার ব্যাপারে। বাবার মুখে শুনেছি যে আজ থেকে প্রায় 17 বছর আগে হঠাৎ করেই বাবার বন্ধুদের সাথে বসে তাস খেলতে খেলতে হঠাৎ করে একদিনকে আলোচনা হয় যে চল সবাই মিলে পাড়ায় কীর্তন দেব। তো সেইভাবেই শুরু হয়, এবং তখন হয়তো একদিন বা দুদিন হতো। আজকে প্রায় 17টা বছর সেই একসাথে সবাই মিলে, এটা কারোর একার প্রচেষ্টায় নয়, আমাদের গোটা পাড়া প্রত্যেকে মিলে একজোট হয়ে আজকে সেই একদিন বা দুদিনের কীর্তন প্রায় একটা সপ্তাহতে এনে দাঁড় করিয়েছে পাড়ার প্রত্যেকে। আর তার জন্য দেখো বাবাকে কিন্তু প্রতি বছর এখান থেকে প্রাইজ দেওয়া হয়, ঠিক যেমন এবারও বাবা প্রাইজ পেয়েছে। আমার জীবন চরিত্রকে স্বচ্ছ করার জন্য, ভালো একটা মানুষ তৈরি হওয়ার জন্য, তাই দিলীপ দেবনাথকে নারদীয় পুরাণ দিচ্ছে বিজয় দেবনাথ। সবাই মিলে একটু উলুধ্বনি, হরিধ্বনি, সবাই মিলে স্বপন দেবনাথ আসবেন। স্বপন দেবনাথ। আমার ভ্লগে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখবে যে আমাদের ঠাকুর ঘরে না 2টো সিংহাসন রয়েছে। একটাতে ঠাকুর থাকে, আর একটাতে একটা ছোট সিংহাসন আছে, যেখানে প্রায় 12 থেকে 14টা বই রাখা আছে, যেগুলো কিন্তু বাবাকে এখান থেকে
প্রত্যেক বছর প্রাইজ দেওয়া হয়। যেমন মহাভারত বলো, রামায়ণ বলো, শ্রীমদ্ভগবদ্ গীতা বলো, সমস্ত কিছু, পুরাণ বলো, আরও অনেক কিছু, হয়তো আমি সবগুলোর নাম জানি না। এখানে প্রত্যেক বছর বাবাকে প্রাইজ দেওয়া হয়। কেন? কারণ হচ্ছে প্রভুর কাজে যারা বাইরের থেকেও ভিক্ষা করে এনে প্রভুকে দেয়, সেটা যে যেরকম পারে, মানে যার যেরকম সামর্থ্য তারা সেই অনুযায়ী প্রভুকে দান করে। এখানে এই ফ্যামিলিটাকে দেখছো, এনারা কিন্তু এখানকার যারা প্রত্যেকে, মানে 14টা মাদলের সেদিন আরতি হয়েছিল, তোমরা একটু পরেই হয়তো দেখবে, প্রত্যেককে এই ফ্যামিলিটা একটা করে গীতা, তার উপরে একটা ফল আর একটা করে সোনার তুলসী পাতা প্রত্যেককে দান করেছিল। মানে ভাবতে পারছো যে এখানে এমন অনেক ভক্ত আছে যারা কতটা মানে ঠাকুর দেবতাকে, এবং এখানে এসে মানত করে তারা সেই মানতের ফল পায় বলেই কিন্তু যার যেরকম সামর্থ্য আছে সেই প্রভুর কাজে দান করে। এই একটা সপ্তাহ ধরে আমি এটাই দেখলাম, এখানে এমন কোনো মানুষ নেই যিনি হয়তো এখানে আসে না। একদম ছোট থেকে বয়স্ক লোক, গরিব থেকে ধনী, এমনকি এখানকার মন্ত্রী পর্যন্ত এখানে আসে, যেটা তোমরা একটু আগের একটা ক্লিপেই দেখলে। যিনি কথা বলছিলেন উনি কিন্তু আমাদের এখানকার মন্ত্রী। রথের সময় আমাদের বাড়িতে যখন জগন্নাথ দেব এসেছিল, তখন একটা সপ্তাহ টানা আমাদের বাড়িতে নিরামিষই হচ্ছিল, আর সেটাই স্বাভাবিক। কিন্তু এই পাড়ার অনুষ্ঠানেও আমাদের এই গোটা পাড়াতে এই কটা দিন প্রতিটা বাড়িতে নিরামিষ রান্না করা হয়েছিল। সবাই যেহেতু ম্যাক্সিমাম টাইমে ঠাকুর দেবতার এখানেই থাকে, কীর্তনের সময় থাকে, শুধুমাত্র রাত্রিবেলায় ঘুমোনোর সময় হয়তো বাড়ি যায়, কারণ নাম সংকীর্তন মানে হচ্ছে সারাক্ষণ ঠাকুরের নাম হবে। একটাই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তনের যেদিন শেষ হয় সেই দিনকে গোটা পাড়ার সবাইকে খাওয়ানো হয় ঠাকুরের নামে, আর তার ঠিক আগের দিন বিকেলবেলা থেকে কিন্তু পাড়ার প্রত্যেকে এখানে চলে আসে কাজে লেগে পড়ার জন্য। সবজি বানানো থেকে শুরু করে বাকি আর যা যা কাজ থাকে সব। আমি এই প্রথম এবার এখানকার এই বড় বড় কড়াইগুলো দেখলাম। এর আগে না আমি এত বড় কড়াই কোনো দিনও দেখিনি। আর মাটির উনানগুলো এখানে মানুষ তৈরি করেছে। ভাবতে পারছো কত বড় বড় উনান? তার কারণ হচ্ছে এত বড় উনান আর এত বড় কড়াইয়ের কারণ হচ্ছে প্রায় 4 থেকে 5 হাজার লোক এখানে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য আসে একদম শেষ দিনের দিন। এত লোকের রান্নাবান্না করার জন্য এত বড় বড় এই কড়াইগুলো। আর আমি যেটা প্রথমবার দেখলাম, শুধু যে এখানে কীর্তন হয় তা কিন্তু নয়, পাশে ছোট্টখাট্ট কিন্তু মেলাও বসে। ফুচকা থেকে শুরু করে খাবার, পিঠে হোক, মথুরা কেক, তারপরে আরও যা যা সব নিরামিষ। এখানে কোনো আমিষ খাবার নেই, সবই নিরামিষ খাবার এখানে পাওয়া যায়। অনেক কিছুই বসে এখানে, জিলিপি থেকে শুরু করে চপ, বেগুনি, যাই বলো না কেন সব কিছুই। তো আমি আর দীপ এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য, তারই মাঝখানে এই সাবস্ক্রাইবারের সাথে দেখা। দেখতেই পারলে আমি জাস্ট ভিডিও করছিলাম, আর ও ভিডিওর মধ্যে থেকেই দেখছি কেউ একজন হাই করছে। তারপরে ও নিজে থেকেই এসে বলল যে আমি তোমার ভিডিও দেখি, তোমার সাবস্ক্রাইবার, এই ব্লগটা ভিডিওতে দেবে তো? আমি সেটাই বললাম যে হ্যাঁ, দেখতে পাবে। যাই হোক, ওকে আমি একজনকে ক্যামেরাতে নিতে পেরেছি, কিন্তু এমন আরও অনেকেই আছে যে আমার পাড়ার হয়তো কাকু জেঠু হোক, কাকিমা জেঠিমা হোক, আমাকে অনেকেই বলেছে যে কি বৌমা দেখতে পাবো তো এই পুরো ব্লগ? তাদেরকে আমি বলে রেখেছিলাম যে হ্যাঁ দেখতে পাবে, একটু হয়তো সময় লাগবে, কারণ আমি যেহেতু পুরো কীর্তনের 1 সপ্তাহ টানা কীর্তনের একটারই ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করছি, তো শেষ না হওয়া পর্যন্ত তো আমি কিছু এডিট করতে পারবো না। সেটার জন্যই কীর্তন শেষের পরে আমি সব ক্লিপ নিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করছি। আর বিশেষ করে এটা যে শুধুমাত্র আমার কন্টেন্ট হিসেবে আমি শেয়ার করছি এটা একদমই না, এটা আমার পাড়ার একটা ইমোশন। কারণ শেষ দিনের দিন আমি সবাইকে দেখেছি চোখ দিয়ে জল বার করতে এতদিনের একটা অনুষ্ঠানের জন্য। ঠাকুর দেবতাতে যে কীরকম একটা মায়া থাকে সেটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি। প্রথমে বুঝতে পেরেছিলাম যখন আমার বাড়িতে টানা একটা সপ্তাহ জগন্নাথ দেব ছিলেন, তারপরে এই আমাদের পাড়ার কীর্তনে। যাই হোক, আজকে হচ্ছে পরিক্রমা, যেটা স্টার্টিংয়েই তোমাদের বললাম যে আমি পরিক্রমায় যাব এবং কি হবে না হবে তোমাদেরকেও পুরোটা দেখাবো। তো চলো এটা দেখতে থাকো। তোরা দেখে যা, আয় তোরা দেখে যা।
জীবনে প্রথম এই গুপি ড্রেস পরা আর সাথে পরিক্রমাতেও বেরোনো, এতটা আনন্দ হয়েছে আমার, কি বলবো। আমি তো শুধু রেকর্ড করতেই ব্যস্ত ছিলাম, যাতে সবাই মিলে একসাথে নাচছিল, এত ভালো লাগছিল দেখতে। সবাই আমাকে বলছে তুমি নাচো নাচো, আমি বলছি আমি এগুলো রেকর্ড করি যাতে তোমরাও পরে এগুলো দেখতে পারো। যাই হোক, পরিক্রমা থেকে বাড়িতে গিয়ে শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে আবার চলে এসেছিলাম এই ভোজন আরতি দেখার জন্য। আমি আমার বাড়িতে দেখেছিলাম আমার মাকে, মানে শাশুড়ি মাকে, ভোজন আরতির সময় না অঝরে কাঁদতে। আমি ভাবতাম কাঁদে কেন, প্রথমে না বুঝতে পারতাম না। তখন মা বলেছিল আমাকে যে এই সময়টা যে গানটা করে এই ভোজন আরতির জন্য, তোমরা দেখো গোসাই যিনি পুজো করছেন উনিও কিন্তু তখন কাঁদছেন। আর যে গোসাইরা এখানে ছিল ওনাদের মুখে শুনলাম, ওনারা একটাই কথা বললেন, এই ভোজন আরতির ভগবানের যে মহাপ্রসাদ সেটা কখনোই মহাপ্রসাদ হয় না যদি তুমি ভক্ত হয়ে চোখ দিয়ে জল না বার করে ভগবানকে কাকুতি মিনতি করে না বলো যে ভগবান তুমি আমি যেটুকু পেরেছি, যেটুকু ভিক্ষা করে এনেছি সেই প্রসাদ তুমি গ্রহণ করো, তাহলে না হলে সেটা কখনোই মহাপ্রসাদ হয় না। ওই যে তোমাদের শুরুতেই বললাম, এমন অনেক কিছু আছে যেগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে সবার থেকে জানতে পারছি, তার মধ্যে এইটাও কিন্তু একটা। আর এখানে প্রত্যেককে দেখেছি, এমন বাইরের থেকেও এমন অনেক মানুষ এসেছে যারা হয়তো একদম অন্যরকম, এই পরিবেশের সাথে একদমই থাকে না, তাদের দেখে মনে হয় না, কিন্তু তারাও এখানে এসেছে শুধুমাত্র এই অনুষ্ঠানটার সাক্ষী হওয়ার জন্য। যাই হোক, বাবাকে দেখলাম, বাবা এই নাম সংকীর্তনের একটা বড় পার্ট হিসেবে থাকে প্রত্যেক বছর। আমি এটা আগে শুনেছিলাম বিয়ের আগে, কিন্তু এটা প্রথম দেখলাম। বাবার ওপর অনেক দায়িত্ব থাকে, আর যেটা তোমরা নিজেরাও হয়তো দেখতেই পারছো, এটা ছিল দইয়ের, মানে ঠাকুরের ওখান থেকে দইটা নিয়ে, দইয়ের হাঁড়ি নিয়ে সেই হাঁড়িটা ভাঙা, যেটার জন্য সবাই এরকম হুমড়ি খেয়ে পড়েছে, কারণ ওই যে দইটা, সেই ফোঁটাটা যাতে সবাই নিজের কপালে দিতে পারে, ঠাকুরের স্পর্শে থাকতে পারে, সেটার জন্য। যাই হোক, আজকে ছিল শেষ, একটু ইমোশনাল প্রত্যেকেই হয়ে পড়েছিল। ভোজন আরতির শেষেই ছিল সবার ভোগ খাওয়ার পালা। তো প্রত্যেকেই, এই যে এত মানুষ দেখছো, ওই যে বললাম আমি এতদিন শুনেছি 4 থেকে 5,000 লোক এখানে প্রত্যেকে আসে ভোগ খাওয়ার জন্য, আর আজকে স্বচক্ষে দেখলাম। আমার জীবনের অন্যতম এক নতুন অভিজ্ঞতা হয়ে থাকলো এটাই, এবং আসছে বছর আবার হবে, বছর বছর বারবার হবে। সেই সামর্থ্যটুকু যাতে ভগবান রাধা মাধব আমাদের প্রত্যেককে দেয়, প্রত্যেকে যাতে তাদের নিজস্ব সামর্থ্যে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমরা করতে পারি, এটাই হয়তো ভগবানের কাছে আমাদের চাওয়া। আর ভোগের প্রসাদ নিয়ে কি বা নতুন করে বলবো, আমি তোমাদের বারবার এর আগেও যে কটা ঠাকুরের ভোগ আমি তোমাদেরকে ভ্লগের মাধ্যমে দেখিয়েছি, প্রত্যেকবারই বলেছি যে ঠাকুরের ভোগ আলাদাই সুন্দর খেতে হয়, এত তৃপ্তি করে খাই। এবারও তাই, এত সুন্দর হয়েছিল প্রতিটা পদ, যেমন অন্ন থেকে শুরু করে কচুর শাক, ডাল বলো, তারপরে আলু ফুলকপির তরকারি বলো, 5 তরকারি বলো, আর যা যা হয় প্রত্যেকটা খাবার খুবই সুন্দর হয়েছিল, যেটা এত মানুষ, এই 4 থেকে 5,000 মানুষ প্রত্যেকে তৃপ্তি করে খেয়েছে, আবার সাথে করে কিন্তু নিয়েও গেছে অনেকে। যাই হোক, আমি চেষ্টা করেছি যে এই একটা সপ্তাহের এই পুরো অনুষ্ঠানটাকে আমার নিজের মতন করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো জানি না তোমাদের কেমন লাগলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগের কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। Till then, stay healthy, stay positive and stay happy in Happy Zone. Bye. Krishna